আসসালামু আলাইকুম। ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ আলামিন রাজা সমস্ত শিক্ষার্থীকে স্বাগত। আমরা যেহেতু এই দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে অনলাইন ক্লাসে ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। সেহেতু সেই লক্ষ্যে আমরা মূলত চেষ্টা করছি শিক্ষার্থী তোমাদেরকে কিছু ক্লাস দেওয়ার জন্য, যাতে করে তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হয়। এরই আলোকে আমি চেষ্টা করেছি ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এইভাবে গেলেও যেতে পারে, অথবা তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে তাহলে সেই অনুযায়ী বললে আমি সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস নিতে পারবো। তো আমি আজকে প্রথমেই শুরু করতে চাচ্ছি প্রথম অধ্যায় থেকে। তো আমাদের আজকের যে প্রথম অধ্যায়, যে ফিনান্স ব্যাংকিং ও দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে শিক্ষণফল, বা এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারবো। আমরা জানতে পারবো ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস বর্ণনা করতে পারবো, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, ব্যাংকিং ব্যবসার প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করতে পারবো, ও বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে, ও বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান ব্যাখ্যা করতে পারবে, এবং ব্যাংকার গ্রাহক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তবে এক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে, কারণ একই দিনে তো এত সময় লেকচার দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে প্রতিটা অধ্যায়কে আমি দুটো অংশে ভাগ করার একটা চেষ্টা। অধ্যায় দুটো পার্টে, অর্থাৎ প্রথম 20 মিনিট একটা পার্ট, এবং পরের আরেকটা ক্লাসে 20 মিনিট আরেকটা পার্টে আমি অধ্যায়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজকে আমরা ব্যাংক ব্যবস্থার উৎপত্তি সংক্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ব্যাংক ব্যবস্থা কিভাবে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের যে বাংলাদেশের যে ব্যাংক ব্যবস্থা চালু হয়েছে, এই ব্যাংক ব্যবস্থা কিভাবে চালু হয়েছে, অর্থাৎ মানুষের ব্যাংক ব্যবস্থা চালু হওয়ার পিছনে কারণটা কি, এর পিছনের ইতিহাসটা কি, সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। একটা জিনিস চিন্তা করলে হয়, একজন মানুষের কথা যে একটা মানুষের হাতে যদি অনেক টাকা থাকে, তাহলে তার সমস্যাটা কি হয়। তার সমস্যাটা হয় অর্থাৎ নিরাপত্তা, মানে এই টাকা আমি কোথায় রাখবো। আর একটা মানুষের কাছে যদি টাকা না থাকে, তাহলে এর ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, যে আমি কোথা থেকে টাকাটা পাবো। এই দুটো চিন্তা থেকে মূলত ব্যাংক ব্যবস্থা উদ্ভব হয়েছে। মূলত সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের প্রথম হয়েছে অর্থের নিরাপত্তা, এরপরে ঋণের আবশ্যকতা। এই ঋণের আবশ্যকতার বিষয়টা যে আসছে, যে আমি টাকা থেকে কোথায় পাবো, এ থেকে আসছে অর্থের প্রচলন, তারপরে আসছে ব্যাংক ব্যবস্থার প্রচলন। তো আমরা যদি চিন্তা করি যে পূর্বে, অর্থাৎ আজ থেকে 1700 খ্রিস্টাব্দের দিকে, 1800 খ্রিস্টাব্দের দিকে, যে আমাদের ব্যাংকের মানে টাকাগুলো অ্যাকচুয়ালি কাদের কাছে থাকতো। অ্যাকচুয়ালি টাকাগুলো আমরা ধারণা করি ব্যবসায়ী শ্রেণীর কাছে থাকতো, স্বর্ণকারের কাছে থাকতো, তারপরে মহাজনের কাছে থাকতো, এবং সেখান থেকে আমরা টাকা, তাদের কাছ থেকে কিছু শ্রেণীর মানুষ টাকা জমা রেখে আসতো, এবং কিছু শ্রেণীর মানুষ টাকা তাদের কাছ থেকে ঋণ স্বরূপ নিয়ে আসতো। এ থেকেই মূলত ব্যাংক ব্যবস্থার আর একটা প্রচলনের ধারণা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে অর্থের নিরাপত্তা এবং ঋণের আবশ্যকতা এবং অর্থের প্রচলন এবং সেই থেকেই আমাদের ব্যাংক ব্যবস্থার প্রচলন হয়েছে। এখন আসা যাক যে ব্যাংক শব্দের উৎপত্তি, ব্যাংক শব্দটা কোথা থেকে আসলো। আমরা বিভিন্ন ধারণা থেকে জানতে পারি যে জার্মান শব্দ ব্যাংকি এবং ইটালিয়ান শব্দ ব্যাংকো থেকে ইংরেজি শব্দ ব্যাংক শব্দের উদ্ভব হয়েছে। ব্যাংক আবেদনিক অর্থ নদীর তীর, কিনারা, জলাশয়, ধনভাণ্ডার, বেঞ্চ বা টুল ও কোনো কিছুর স্তূপ ইত্যাদি। বর্তমানে ব্যাংক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। অ্যাকচুয়ালি বহু বছর আগে ঘটনা ঘটত যে এই স্বর্ণকার, ব্যবসায়ী এবং মহাজন এরা বিভিন্ন জায়গায়, অর্থাৎ নদীর তীর, কিনারায়, অর্থাৎ বিভিন্ন গাছের তেমাতা বলি আমরা অনেক সময়, সেসব জায়গায় বসে এই সব লোকজনকেও টাকা দিত অনেক সময়, এবং তাদের কাছ থেকে টাকাটা গ্রহণ করতো, এবং সেই জায়গাটাই ব্যাংক শব্দের উৎপত্তি হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ তার আবেদন করতে ধরা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে আমরা ব্যাংকের ক্রমবিকাশের ইতিহাস সম্পর্কে জানবো, অর্থাৎ মুদ্রার প্রচলন ও ব্যাংক, ব্যবসা বাণিজ্য ব্যাংক, অর্থাৎ বিভিন্ন সভ্যতার বিষয়ে জানবো, রাষ্ট্র ব্যবসা সম্পর্কে জানবো, বিভিন্ন যুগ সম্পর্কে জানবো। অর্থাৎ মুদ্রার প্রচলন আজ থেকে প্রায় 1800 থেকে 1900 খ্রিস্টাব্দের আগে মুদ্রার প্রচলন হয়। মুদ্রার প্রচলন সম্পর্কে অনেক বড় ধারণা পাওয়া যায়, যা তোমরা বই থেকে পড়লে পাবে। এ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বড় একটা ক্লাসের আয়োজন করতে হবে। সেজন্য আমি বলি যে মুদ্রার প্রচলন ও ব্যাংক সম্পর্কে তোমরা একটা মোটামুটি আইডিয়া পাওয়ার জন্য বই থেকে পড়লেই মোটামুটি হয়ে যায়। দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্য ও ব্যাংক, এই ব্যবসা বাণিজ্য ব্যাংক সম্পর্কে বইতে থ্রোলি ডিসকাস করা আছে। এই সম্পর্কে যদি আমি কথা বলতে চাই তাহলে হয়তো 2 ঘন্টা মতো ব্যয় হয়ে যেতে পারে। এই জন্য আমি ইম্পর্টেন্ট বিষয় দেখে আলোচনা করছি। বিভিন্ন সভ্যতায় ব্যাংকিং ব্যবস্থা, তো ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা এবং সিন্ধু, গ্রিক, মিশরীয়, বৈদিক বিভিন্ন সভ্যতা আছে, এবং সভ্যতা কিভাবে আবিষ্কার হয় তোমাদের ক্লাসে আলোচনা করা হবে। কারণ সভ্যতার একটা ব্যাংকিং ইতিহাস আছে, এইসব সম্পর্কে আলোচনা করতে তো ক্লাসের প্রয়োজন। তো আমি এমনি জাস্ট বলছি যে ব্যাবিলন সভ্যতা খ্রিস্টপূর্ব 2000 অব্দে, রোমান সভ্যতা 1000 অব্দে। তো ব্যাবিলন সভ্যতার প্রথম দিকে উত্তোলন, চিঠা, তারপরে আছে যে তোমার ব্যাংকিং রসিদ, বিভিন্ন সম্পর্কে ধারণা করা যায়। কারণ তারা যখন মানুষের কাছে টাকা নিতে আসতো তখন উত্তোলন চিঠা একটা কাগজে লিখে কাগজ ঠিক বলা যায় না, গাছের ছাল, পাতা এগুলো লিখে রাখতো, এবং এখান থেকে আস্তে আস্তে উত্তোলন চিঠা ধারণা পাওয়া যায়। এবং রোমান সভ্যতা থেকে কিছু চেক বইয়ের আইডিয়া পাওয়া যায়, এবং বলা যায় চৈনিক সভ্যতা থেকে আস্তে আস্তে প্রচলন হয়। এবং বিভিন্ন যুগে ব্যাংক, প্রাচীন যুগে ব্যাংক 500 থেকে 8 অব্দে, মধ্য যুগের ব্যাংক 501 থেকে 1400 খ্রিস্টাব্দে, আধুনিক যুগ এবং 1401 থেকে বর্তমান যেটা চলছে। ব্যাংকের ধারণা, অর্থাৎ ব্যাংক কাকে বলে, আমাদেরকে বিষয়টা একটু ভালো করে ডিসকাস করলে দেখা যায় যে আমানতকারী বা কম সুদে অর্থ জমাকারী প্রতিষ্ঠান ব্যাংক। অর্থাৎ আমরা যদি প্রথমে টাকা নিয়ে যাই ব্যাংকে, তাহলে সেই ব্যাংকটা কি করে, আমানতকারী হিসেবে এখান থেকে দেন। আমানতকারী অর্থাৎ আমরা যদি ব্যাংকে টাকা রাখি, সেখান থেকে কিছু টাকা ব্যাংক আমাদের লাভ দেয়, এবং ব্যাংক কিছু টাকা রাখে, এবং সেই টাকা ব্যাংক গ্রাহককে ঋণ দেয়, এবং এই ব্যাংক আমাদেরকে কিছু টাকা সুদ এবং গ্রাহককে কিছু টাকা ঋণ দেওয়ার প্লাস মাইনাস থেকে ব্যাংক টাকা ইনকাম করে। এটাই মূলত বলা যায় যে ব্যাংকের টাকা ইনকাম করার সিস্টেম। তো আমরা এখান থেকে দেখতে পারি যে মানুষের কাছ থেকে কম সুদে অর্থ সংগ্রহ করে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বেশি সুদের বিনিময়ে ঋণ দেওয়াকেই বলা হয় ব্যাংক। দ্বিতীয়বার বলা যায় যে সকল আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহ, অর্থ ও ঋণের ব্যবসা করে, মুদ্রা নোটের প্রচলন করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, গ্রাহকের সম্পদ গচ্ছিত রেখে প্রয়োজনীয় প্রতিনিধিত্ব করে, তাদেরকে বলা হচ্ছে ব্যাংক। দ্বিতীয় পর্যায়ে আমরা আসি, একটু সমস্যার জন্য দ্বিতীয়বার ব্যাংকের ধারণা বা ব্যাংকিং কাকে বলে। তো আমরা আসি যে ব্যাংক একটি প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হলো উক্ত প্রতিষ্ঠানের কাজ। বিষয়টা যদি আরো একটু ডিটেলসে ব্যাখ্যা করা হয়, যে ব্যাংক যেসব কাজ করে তাদেরকে বলা হয় ব্যাংকিং, অর্থাৎ আমানত সংগ্রহ, ঋণ আমানত সৃষ্টি করা, অর্থ হস্তান্তর করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ইত্যাদি আছে যে ব্যাংকের কাজ, ইত্যাদি কাজকে আমরা বলি ব্যাংক। তৃতীয় পর্যায়ে আমরা আসি অর্থনৈতিক নিয়ে ব্যাংকের গুরুত্ব, এটা তোমরা বই থেকে পড়ে নেবে, এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে। তারপরে ব্যাংকের ব্যবসার প্রকৃতি ও বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার গঠন কিরকম, এখানে গঠন, কৃত্রিমত্তা, মালিকানা, বিনিয়োগ, ঋণদান, মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, অর্থ ঋণের ব্যবসায়, মুনাফা অর্জন, সেবা বিক্রয়, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ উৎসাহ প্রদান, অর্থনৈতিক চালিকা শক্তি। এগুলো তোমরা আরো কোনো সমস্যা থাকলে আমার কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এর সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। এরপরে আমরা আসি ব্যাংক ব্যবসার ধরন বা শ্রেণী বিভাগ, অর্থাৎ আমাদের দেশে যে ব্যাংকিং ব্যবস্থা চালু আছে কত ধরনের, সে সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমাদের দেশে মূলত মালিকানার ভিত্তিতে ব্যাংক আছে, প্রকৃতি ও কাঠামো ভিত্তিক ব্যাংক আছে, কার্যভিত্তিক ব্যাংক আছে, গ্রাহক ভিত্তিক ব্যাংক আছে, নিয়ন্ত্রণ ও তালিকা ভিত্তিক ব্যাংক আছে। আমাদের বাংলাদেশে প্রচলিত মালিকা ভিত্তিক ব্যাংকের ভিতরে সরকারি, বেসরকারি, যৌথ, স্বায়ত্তশাসিত এবং বিদেশি আছে, এবং প্রকৃতি ও কাঠামো ভিত্তিক ভিত্তিতে একক, শাখা, চেইন, গ্রুপ, মিশ্র আছে, কার্যভিত্তিক ব্যাংক, কেন্দ্রীয়, বাণিজ্যিক, বিশেষায়িত, অন্যান্য, এবং গ্রাহক ভিত্তিক শ্রমিক, মহিলা, স্কুল ব্যাংক, ভোক্তা, যা আমাদের এখানে নাই, তালিকাভুক্তের ভিতরে তালিকা ও অতালিকাভুক্ত ব্যাংক আছে। বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা
1971 সালে 16 ডিসেম্বর স্বতন্ত্র ব্যাংক ব্যবস্থা চালু হয়েছে এবং 1972 সালে তৎকালীন প্রেসিডেন্টের বাংলাদেশ ব্যাংকের গভর্নর 1971-এর দি স্টেট ব্যাংক অফ পাকিস্তানকে বাংলাদেশ ব্যাংক নামে নতুন নামকরণ করা হয় এবং এই আদেশে 1971 সালে 16 ডিসেম্বর হতে ব্যাংক কার্যকর হয়ে থাকে। তো আমাদের এ পর্যায়ে আছে বাংলাদেশের ব্যাংকিং কাঠামো, অর্থাৎ 2015 সালের অনুযায়ী গঠিত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 1টি এবং তালিকাভুক্ত ব্যাংক 56টি, বাংলাদেশ তফসিলভুক্ত ব্যাংক 5টি, তার ভিতরে বাংলাদেশ সমবায় ব্যাংক, গ্রামীণ, আনসার, বিডিং উন্নয়ন ব্যাংক। এইগুলো তোমরা স্লাইড যদি ভালো করে দেখো, জাস্ট পড়লেই হয়ে যাবে, নামগুলো বইতে সুন্দর করে দেওয়া আছে, এই সম্পর্কে তোমাদের বিশদ ব্যাখ্যা আমি যাচ্ছি না। দ্বিতীয় কথা, বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলে, অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন 1991 সালে আইন অনুযায়ী ব্যাংকের ব্যবসা চলে এবং BIS ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ব্যাসেল 1 এবং 2 অনুযায়ী ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তো এরপর যে আমরা ব্যাসেল 2 এবং ব্যাসেল 1, অ্যাকচুয়ালি ব্যাসেল ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনালি ব্যাংক যারা চালায় তাদেরকে কথা বলা হচ্ছে। তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি কড়াকড়ির সাথে নজর রাখতে BIS প্রবর্তিত হয়েছে ও বিধিবিধান ব্যাসেল 1 ও 2 নামে পরিচিত। তো ব্যাসেল 1 প্রথমে BIS পর্যাপ্ত মূলধন যে ফ্রেমওয়ার্ক প্রণয়ন করে তার নামে দেওয়া হয়েছে ব্যাসেল 1। ব্যাসেল 2 এই ফ্রেমওয়ার্ক আরো উপযোগী করতে ব্যাসেল 2। ব্যাসেল 2 অ্যাকচুয়ালি বলা যায় যে ইন্টারন্যাশনাল কর্তৃক পরিকল্পিত ব্যাংক ব্যবস্থা কিভাবে চলবে তার একটা গাইডলাইন দিয়ে, একটা সিস্টেম দেওয়া। তো আমরা যদি পরের বার ব্যাসেল সম্পর্কে একটু দেখি, যে ওরা বলেছে যে ন্যূনতম মূলধনের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, অর্থাৎ ব্যাংকের ন্যূনতম মূলধন 500 কোটি টাকা থাকতে হবে, সেটা যেন প্রত্যেক ব্যাংকে থাকে সেটা নিশ্চিত করা। তদারকি পর্যালোচনা আমাদের দেশে আছে, তদারকি পর্যালোচনার ব্যবস্থাটা একটা কমিটি করা, সেই কমিটিতে ব্যাংক ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, আর একটা বাজার শৃঙ্খলা, অর্থাৎ তারা বাজার কিভাবে শৃঙ্খলিত রাখবে। তো আমরা এ পর্যায়ে আসি ব্যাংকের গ্রাহক সম্পর্ক। ব্যাংকিং কাজে নিয়োজিত ব্যক্তি, উদ্যোক্তা, পরিচালক, ব্যাংক ব্যবস্থা কর্মী, এদেরকে বলা হচ্ছে ব্যাংকার। আর গ্রাহক যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে স্থায়ী ও সঞ্চয় হিসাব খুলে বা অন্যান্য যে কোনো অ্যাকাউন্ট খুলে তাদেরকে বলা হয় ব্যাংকার। গ্রাহক, ওই দুইয়ের ভিতরে সম্পর্কে কোন একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে, দেনাদার ও পাওনাদারের সম্পর্ক থাকে, বন্ধকদাতা ও ঋণ গ্রহীতার সম্পর্ক থাকে, ব্যাংকের ওসি হিসেবে সম্পর্ক থাকে, আরো বিভিন্ন থাকে, যা পড়লে জানা যাবে। তো এই পর্যায়ে আজকের ক্লাস এই মুহূর্তে সমাপ্ত হচ্ছে। তোমাদের যদি আরো নতুন কোনো অধ্যায় যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে যদি কমেন্টে লিখে জানাও কোন কোন অধ্যায় সমস্যা থাকে, সেই সম্পর্কে ক্লাসগুলো আমরা প্রথমের দিকে তোমাদেরকে আলোচনা করার জন্য দেব। আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কর্মের ভিতরে ঘরে থাকো, কোনো রকম বাইরে বেরো না, বাড়িতে পড়াশোনা করো এবং এইটাই তোমাদের সুযোগ ভালো একটা পড়াশোনা করা, সামনে পরীক্ষা, তাই সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো, নিচের কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।